স্টার্ট করা যাক আমাদের। বেশি কিছু না, আজকে ছোট্ট একটা জিনিস, বাট খুব ইন্টারেস্টিং। লেটস সি আমরা বুঝতে পারি কিনা জিনিসটা। একটু কমপ্লেক্স আছে, হ্যাঁ, এবং আজকেই এটা বোঝার এবং আজকেই কি হলো, নীলাঞ্জনা মেয়েটি নেই। আচ্ছা, যাই হোক, স্ক্রিন দেখা যাচ্ছে তাই তো? একজন কেউ ইয়ে করো, একজন। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, দেখো, আমরা একটা জিনিস যেখানে লাস্ট ক্লাসটা শেষ করেছিলাম সেখান থেকেই আজকে শুরু করছি। হ্যাঁ, সেটা হচ্ছে যে গ্লাইকোলাইসিসের এন্ডে আমরা টোটাল দুটো এটিপি এবং দুটো এনএডিএইচ পেয়েছি। পাইরুভেট প্রসেসিং মানে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন যখন হয়েছে তখন দুটো পাইরুভেট দুটো অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হয়ে গেছে, এবং সেই প্রসেসেও আমরা দুটো এনএডিএইচ এবং দুটো কার্বন ডাই অক্সাইড পাচ্ছি। আর ফার্দার সেই অ্যাসিটাইল কোএনজাইম এইটা যখন স্যাচুরিক অ্যাসিড সাইকেলে ঢুকছে তখন আমরা দেখতে পাচ্ছি যে 6টা এনএডিএইচ আর দুটো এফএডিএইচ2 এবং দুটো এটিপি, তার সঙ্গে 4টে কার্বন ডাই অক্সাইড পাচ্ছি। তাহলে এই পুরো জিনিসটাকে যদি আমরা দেখি তাহলে গ্লুকোজ আলটিমেটলি দুটো প্লাস 4টে 6টা কার্বন ডাই অক্সাইডে অক্সিডাইজ হয়ে গেল। এই অবধি ঠিক আছে, এবং এখানে দুটো আমরা 4টে এটিপিও পেলাম, ফাইন। কিন্তু আমরা এতদিন ধরে যে রিয়াকশনটা পড়ে আসছি, কিসের রিয়াকশন না, আমাদের এইখানে দেখো যে সেলুলার রেসপিরেশন বা গ্লুকোজ মেটাবলিজমের যে রিয়াকশনটা আমরা পড়ে আসছি সেটা হচ্ছে গিয়ে C6H12O6 plus 6O2 that forms 6CO2 plus 6H2O plus এনার্জি। এইবারে আমাদের কয়েকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে এই দুটো জিনিসকে যদি আমরা সাইমালটেনিয়াসলি দেখি, কোন দুটো জিনিসকে না, এখানে এই ইকুয়েশনটাকে, সেটা হচ্ছে C6H12O6 that's glucose plus 6O2 মানে when it is getting oxidized it is producing 6CO2 plus 6H2O plus energy। তাহলে কথাটা হচ্ছে যে when it is getting oxidized it is producing 6CO2, fine. So this is the glucose C6H12O6, so it's getting oxidized, it's producing 6CO2, এখানে 4টে, এখানে দুটো, 6টা CO2 প্লাস H2O, এখানে তো আমরা কোনো H2O দেখতে পাচ্ছি না, তাহলে গ্লুকোজ প্লাস 6O2, এখানে আমরা কোনো অক্সিজেনের খেলাও দেখতে পাচ্ছি না, কারণ গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেলে কোথাও আমরা অক্সিজেনের কোনো খেলা দেখি না। তাহলে এইগুলো তো কমপ্লিটলি আনঅ্যাকাউন্টেড ফর, মানে এই যে আমরা যে পড়লাম এতদিন গ্লাইকোলাইসিস এবং পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে যে প্রডিউস হলো বাই অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, হ্যাঁ, এই পুরো জিনিসটা পড়ে আমরা শুধু দেখতে পাচ্ছি এই ইকুয়েশনটা, এটা যদি টোটাল সেলুলার রেসপিরেশন ইকুয়েশন হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ গ্লুকোজটা ভাঙছে সত্যি, এবং CO2 প্রডিউস হচ্ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। এনার্জি, ওয়েল তাও নয় মেনে নিলাম যে এখানে দুটো এটিপি, এখানে দুটো এটিপি, 4টে এটিপি তৈরি হলো এনার্জি। বাট হোয়াট অ্যাবাউট দিস 6CO2, দিস 6H2O, এগুলো এখানে আমরা কোথায় দেখতে পাচ্ছি? এখানে আমরা কোথাও দেখতে পাচ্ছি না। অন দ্য কন্ট্রারি, 6CO2 দেখতে পাচ্ছি তো। এই সরি, হোয়াট অ্যাবাউট দিস 6O2, 6H2O, এগুলো কি আমরা এখানে কোথাও দেখতে পাচ্ছি? আমি সেটাই বলছি যে গ্লুকোজ যখন, হ্যাঁ, গ্লুকোজ যখন অক্সিডাইজড হচ্ছে, ঠিক আছে, এই যে আমরা এতদিন ধরে পড়লাম গ্লাইকোলাইসিস, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, ক্রেবস সাইকেল, এই পুরো জিনিসটাকে যদি আমরা সামারাইজ করি, আমরা গ্লুকোজ এবং এই 6CO2টা দেখতে পাচ্ছি এনার্জি, সেটাও মেনে নিলাম যে দুটো 4টে এটিপি এনার্জি সেখান থেকে। বাট হোয়াট আর দ্য, লুক এট দ্য আদার থিংস, দ্যাট 6O2, তারপর হচ্ছে 6H2O, দিস থিংস আর কমপ্লিটলি আনঅ্যাকাউন্টেড ফর, মানে এখনো আমরা এগুলোকে দেখতে পাইনি। ও বলল ইটিসি তে হবে, বাট ইটিসির আগে, অনেক আগে আমাদের কয়েকটা জিনিস বুঝতে হবে। তার আগে একটা যে জিনিস আমাদের বুঝতে হবে সেটা তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার একটু উল্টো ভাবে ভাবুন, মানে
আপনি বলছেন যে ইকুয়েশনটায় 6CO2 আছে, সেটা আমরা এখানে কোথাও দেখতে পাচ্ছি না। ইকুয়েশনটায় 6H2O আছে, সেটা আমরা এখানে কোথাও দেখতে পাচ্ছি না। এখানে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? NADH, FADH2। কি দেখতে পাচ্ছি? NADH, FADH2। সেটা তো কোথাও এই ইকুয়েশনটায় দেখতে পাচ্ছি না। তাহলে আলটিমেটলি এই NADH, FADH2 এরা কি করছে না, এরা সামহাউ অক্সিজেনের প্রেজেন্সে এই ওয়াটারটা তৈরি করছে, প্লাস আরো কিছুটা এনার্জি তৈরি করছে। লেট মি এক্সপ্লেন দিস, রিপিট দিস সেন্টেন্স अगेन। তাহলে এই ইকুয়েশনটায় কোথাও NADH বা FADH2 নেই। সিমিলারলি আমরা যে প্রসেসটা দেখলাম, চাক্ষুষ করলাম, সেখানে কিন্তু কোথাও আমার 6O2 বা মানে মলিকুলার অক্সিজেন কিংবা ওয়াটার মলিকিউল নেই। তাহলে এই দুটোকে আমরা কিভাবে কোরিলেট করতে পারি? তার মানে নিশ্চয়ই এখানে যে জিনিসগুলো আছে, দ্যাট ইজ NADH, FADH2, তারা সামহাউ এই O2, হ্যাঁ, মলিকুলার অক্সিজেনের প্রেজেন্সে ওয়াটার তৈরি করছে, প্লাস আরো এনার্জি তৈরি করছে। এখনো অবধি যা বললাম, কারোর যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করো। ক্লিয়ার? ওকে, ভেরি নাইস। এবার কি মেসেজ পাঠায় কি আমার হোয়াটসঅ্যাপে? ওকে, ফাইন। এই অবধি ক্লিয়ার তো? কারোর কোনো ডাউট আছে? হ্যাঁ, দেখো ক্লিয়ার না হলে কিন্তু বলো। আরেকবার বলুন। আচ্ছা, আরেকবার দেখো, এই যে ইকুয়েশনটা, এটা সেলুলার রেসপিরেশন, এটা সেলুলার রেসপিরেশনের ইকুয়েশন। তুমি শুনছিলে তো প্রথম থেকে যে জিজ্ঞেস করছো আমায়? হ্যাঁ স্যার শুনছিলাম, কিন্তু মধ্যে একটু কনসেন্ট্রেশনটা অন্যদিকে হয়ে গেছিল। ওকে, নো প্রবলেম। এইখানে দেখো, এটা হচ্ছে গিয়ে এই ইকুয়েশনটা নিশ্চয়ই জানো, সেলুলার রেসপিরেশনে গ্লুকোজ অক্সিজেনের প্রেজেন্সে CO2 এবং H2O তে অক্সিডাইজড হয়ে যাচ্ছে, মানে গ্লুকোজ রাদার CO2 তে অক্সিডাইজড হয়ে যাচ্ছে ইন প্রেজেন্স অফ অক্সিজেন, with what get water is also getting produced and some amount of energy। ঠিক আছে? C6H12O6 plus 6O2 produces 6CO2 plus 6H2O plus energy। এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, মেবি ক্লাস 6-7 থেকে। সালোক সংশ্লেষ এর ঠিক উল্টোটা। ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। এইবার এতদিন আমরা যা পড়লাম বায়ো এনার্জেটিক্সে, সেটা হচ্ছে যে গ্লুকোজের মেটাবলিজম, মানে গ্লুকোজ পাইরুভেটে ভাঙলো বাই গ্লাইকোলাইসিস, সেখানে এটিপি NADH তৈরি হলো, পাইরুভেট অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হলো, NADH CO2 তৈরি হলো, ক্রেব সাইকেলে গেল, সেখানে NADH FADH2 CO2 ATP তৈরি হলো। তাহলে এইটা আমরা ইকুয়েশনে দেখতে পাচ্ছি, একটা গ্লুকোজ ছিল, সেখান থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, সেখান থেকে এনার্জি তৈরি হলো, কারণ এই দুটো চারটে এটিপি। কিন্তু এই পুরো প্রসেসটার মধ্যে কিন্তু আমরা কোথাও অক্সিজেনের ইনভলভমেন্ট দেখতে পাইনি। পেয়েছি কি এই পুরো প্রসেসটার মধ্যে? কোথাও কিন্তু আমরা অক্সিজেনের ইনভলভমেন্টটা দেখতে পাইনি। সিমিলারলি এই পুরো প্রসেসের মধ্যে কোথাও ওয়াটার প্রডিউস হয়েছে, সেটাও কিন্তু আমরা এখনো দেখতে পাইনি। আবার তোমরা আমাকে ক্রেবস স্যার গ্লাইকোলাইসিসে ওয়াটার প্রোডিউস হয়েছিল না? সেটা ক্রেব সাইকেলে কনজিউমও হয়ে গিয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, ফিউমারিড যখন ম্যালেটে তৈরি হয়েছিল, তখন কিন্তু সেটা কনজিউমও হয়ে গিয়েছিল। মনে করে দেখো, মানে তুমি যেটা বলছো যে ফসফোইনল, এই ফসফোগ্লিসারেট থেকে যখন ফসফোইনল পাইরুভেট তৈরি হলো, মানে কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি হলো ইনলেস এনজাইমের প্রেজেন্সে, তখন একটা ওয়াটার মলিকিউল রিডিউস হয়েছে। কিন্তু সিমিলারলি আমরা যদি একটু ক্রেব সাইকেলটা দেখি, ঠিক আছে, এই যে স্টেপটা যদি আমরা একটু দেখি, যেখানে ফিউমারেট থেকে ম্যালেটটা, সেখানে কিন্তু আবার ওয়াটার আমাদের কনজিউমও হয়েছিল। যাই হোক, আমি যেটা তোমাদের বলতে চাইছি সেটা হচ্ছে যে তাহলে এই NADH, তোমরা আমাকে অন্যভাবে বলতে পারো
যে স্যার সিমিলারলি এই প্রসেসে তো এমন অনেক কিছু তৈরি হচ্ছে, যেমনি NADH FADH2, যেগুলো কিন্তু এই ইকুয়েশনে কোথাও লেখা নেই। আবার এই ইকুয়েশনে যেগুলো লেখা আছে সেটা এই প্রসেসে তৈরি হচ্ছে না। তাহলে এই গরমিলটা কোন জায়গায়? এই যে একটা গরমিল হচ্ছে, আমাদের ছোটবেলার থেকে পড়ে আসা সেলুলার রেসপিরেশনের ইকুয়েশন, আর আপনি যে আমাদের গ্লাইকোলাইসিস কেপ সাইকেল ইত্যাদি পড়ালেন, এর মধ্যে একটা গরমিল রয়েছে। সেটা কোথায়? কারণ আপনি এমন অনেক জিনিসের কথা বলছেন যেটা কিন্তু এই ইকুয়েশনে নেই, আবার এই ইকুয়েশনে এমন অনেক জিনিস আছে যেটা কিন্তু এখানে নেই। ঠিক আছে, তার মানে নিশ্চয়ই এই সাইট্রিক অ্যাসিড সাইকেলের পর এমন কোনো একটা স্টেপ আছে, যেটা তোমাদের এক বন্ধু বলেই দিল, যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। সেখানে কি হচ্ছে? সেখানে এই সাইট্রিক অ্যাসিড সাইকেলের পর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে নিশ্চয়ই কোনোভাবে এই NADH বা FADH2 in presence of oxygen, it is producing water and it is producing more energy. How it is doing like that? That is what we are going to see today and tomorrow. Okay? একটা খুব সুন্দর জিনিস আমি তোমাদের প্রথমেই জিজ্ঞেস করেছিলাম অনেকদিন আগেই, সেটি হচ্ছে শিল্পা আছো? না স্যার, শিল্পা নেই। শিল্পা নেই, ঠিক আছে। সেটা হচ্ছে যে গ্লুকোজ, হ্যাঁ, আমি তোমাদের একটা জিনিস জিজ্ঞেস করেছিলাম যে একটা মলিকিউল অফ গ্লুকোজে বেশি এনার্জি আছে নাকি এটিপিতে বেশি এনার্জি আছে। ঠিক আছে, এটার গ্লুকোজে আছে। হ্যাঁ, গ্লুকোজে ডেফিনেটলি বেশি এনার্জি, অনেক অনেক বেশি এনার্জি আছে। আজকে আমরা সেই জিনিসটা একটু দেখব ভালো করে, যে গ্লুকোজের যখন পুরোপুরি অক্সিডেশন হচ্ছে, ঠিক আছে, গ্লুকোজের যখন পুরোপুরি অক্সিডেশন হচ্ছে তখন এনার্জি রিলিজটা কিভাবে হচ্ছে। কিন্তু তোমরা আমাকে বলতে পারো যে স্যার এনার্জি রিলিজ তো লেখা নেই, এদিকে গ্লুকোজের অক্সিডেশন লেখা আছে, এদিকে একটা অন্য কনসেপ্ট লেখা আছে, সেটা হচ্ছে ফ্রি এনার্জি চেঞ্জ। গ্লুকোজের যখন অক্সিডেশন হচ্ছে তখন এখানে একটা অন্য জিনিস লেখা আছে, ফ্রি এনার্জি চেঞ্জ। এবার এই ফ্রি এনার্জি চেঞ্জ ব্যাপারটা কি? দ্যাট ইজ ডেল্টা জি গিভস ফ্রি এনার্জি। হয়তো আমরা একটু হলেও জানি বা শুনেছি, কোনোদিনও শুনেছো তো গিভস ফ্রি এনার্জি? হ্যাঁ স্যার, কেমিস্ট্রিতে ছিল। কেমিস্ট্রিতে ছিল। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এই যে ডেল্টা জি, দ্যাট ইজ দ্য চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি। এই ব্যাপারটা এক্স্যাক্টলি কি? এই ব্যাপারটা এক্স্যাক্টলি কি আমাকে একটু এক্সপ্লেন করতে পারবে যে এইটা কি? কেমিস্ট্রিতে ছিল, তোমরা পড়েছো, এই গিভস ফ্রি এনার্জি বা ডেল্টা জি, দ্যাট ইজ দ্য চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি, এই ব্যাপারটা কি? বায়োএনার্জেটিক্স এর একটা দারুণ ইম্পর্টেন্ট কনসেপ্ট, কিন্তু তোমরা তো পড়েছো কেমিস্ট্রিতে, একটু আমাকে এক্সপ্লেন করো তো। ততক্ষণ একটু জল খেয়ে নি, আমার গলা ব্যথা করছে। বলো। এনি ওয়ান অফ ইউ, কোনো আইডিয়া? ভুলে যাও। এনথালপি, এনথালপি জিনিসটা কি, কোনো আইডিয়া? এন্ট্রপি কি, কোনো আইডিয়া? কারুর কোনো আইডিয়া নেই? মিনিমাম আইডিয়াও নেই? বিশৃঙ্খলা, কেমিক্যাল রিঅ্যাকশনের করে বিশৃঙ্খলা। এন্ট্রপি আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এনথালপি হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা হিটকে যদি আমরা শুধু আমাদের এনার্জি ফর্ম হিসেবে ধরি, তাহলে তোমার মধ্যে যতটা ওই এনার্জি আছে, জোশ, কাজ করার এনার্জি, হ্যাঁ, সেই পুরো জিনিসটা, পড়াশোনা করার এনার্জি, সেই পুরো জিনিসটা হচ্ছে গিয়ে তোমার এনথালপি। ওকে, ডেল্টা এই এইচ। এইবার বিশৃঙ্খলা, এন্ট্রপি, ধরো তোমার মধ্যে প্রচুর কাজ করার এনার্জি, তোমার মধ্যে এমনি এনার্জি প্রচুর আছে, সেই যত এনার্জি আছে সেই এনার্জিটা ইউজ করে তুমি দিনে 10 ঘন্টা পড়তে পারো। তুমি কি দিনে 10 ঘন্টা পড়ছো? তোমার মধ্যে যা এনার্জি আছে, দ্যাট ইজ এনথালপি, সেটা ইউজ করে তুমি দিনে 10 ঘন্টা পড়তে পারো। কিন্তু আদপে কি তুমি দিনে 10 ঘন্টা পড়ছো?
Yes or no? No. No. Why? Because there are certain energy vampires within us, যারা এনার্জিটাকে সাক করে নিচ্ছে। এটাকে আমরা বলছি আমাদের মধ্যে যে বিশৃঙ্খলা বা এন্ট্রপি। এগুলো কি না? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, তারপরে তোমাদের তো আর একটা খেলা আছে যেটা আমার আর শেখা হলো না, সেটা হচ্ছে পাবজি। তোমাদের মধ্যে খেলতে পারো তো পাবজি অনেকেই নাকি? হ্যাঁ, কেউ পাবজি খেলতে পারে না? হ্যাঁ স্যার খেলতে পারি ফ্রি ফায়ার। হ্যাঁ, তো ওইটা এইগুলো হচ্ছে এনার্জি ভ্যাম্পায়ার, মানে তোমার আর এতে লজ্জা পাওয়ার কিছু নেই, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। আমি একদিন শ্বশুর বাড়ি গেছি, গিয়ে আমার শ্বশুর মশাইকে জিজ্ঞেস করছি যে আপনি এরকম পুকুর ধারে বসে, মানে আমার শ্বশুর বাড়ি হচ্ছে গ্রামে, তো বাড়িতে বিশাল বাগান, বিশাল পুকুর, সবকিছু। আমি জিজ্ঞেস করছি আপনি এরকম পুকুর ধারে এরকম একটা বাঁধানো সানের জায়গা আছে, বসে এত মন দিয়ে কি করছেন? বলে আমি পাবজি খেলছি। আমি বললাম, ও আমি তো জানতাম আমার স্টুডেন্টরা খেলে, আমি কোনোদিনও শিখলাম না খেলা। তো যাই হোক, হোয়াট এভার, এটা এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে বিশৃঙ্খলা, দ্যাট ইজ দ্য এন্ট্রপি। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, পাবজি ইত্যাদি ইত্যাদি, তাহলে সেইটা তোমার একটা এনার্জি নিয়ে নিচ্ছে। তোমার 10 ঘন্টা পড়ার এনার্জি ছিল, এটা ধরো তোমার 5 ঘন্টা বা 6 ঘন্টা পড়ার এনার্জি নিয়ে নিল। তারপরে যে এনার্জিটা তোমার বাকি রইল, which can be converted into your studies, that is known as the Gibbs free energy. There is a famous equation H minus T into S, that is equal to G. G is the free energy. সেটা হচ্ছে ওই এনার্জিটা, যে এনার্জিটা তুমি পড়াশোনায় কনভার্ট করতে পারছো বা কাজে কনভার্ট করতে পারছো। তোমার টোটাল যে তোমার মধ্যে যে হিট বা যে আগটা রয়েছে, কে আগ হ্যাঁ মুঝমে কাহি, এইচ এনথালপি, সেটার থেকে কিন্তু বিশৃঙ্খলাটা মাইনাস যাচ্ছে, দ্যাট ইজ টি এস। টি ইজ দ্য টেম্পারেচার ইন থার্মোডাইনামিক্স। তোমার লাইফে এই টিটা হচ্ছে গিয়ে পরিবেশ বা সংসর্গ। তুমি যদি পাবজি খেলোয়াড় বন্ধুদের মধ্যে থাকো, তাহলে তুমিও পাবজি খেলবে। আর তুমি যদি মানে সেরকম না, সিরিয়াস যারা পড়াশোনায় তাদের মধ্যে থাকো, তুমিও সিরিয়াসলি পড়াশোনা করবে। তো ইটস লাইক দ্যাট, এনথালপি মাইনাস এন্ট্রপি ইজ দ্য গিভস ফ্রি এনার্জি। কতটা পড়াশোনা তুমি করতে পারো, তার থেকে কতটা বিশৃঙ্খলা তোমার জীবনে আছে সেটাকে বাদ দিলে, যতটা পড়াশোনা তুমি করতে পারছো বাদ দেওয়ার পরে, সেইটা হচ্ছে গিয়ে গিভস ফ্রি এনার্জি। তাহলে আমরা যে কোনো জিনিসের স্যার এটা ইকুয়েশনটা একবার বলে দিন না। ইকুয়েশন হচ্ছে গিয়ে ডেল্টা এইচ ইজ মাইনাস টি ডেল্টা এস, দ্যাট ইজ চেঞ্জ ইন এনথালপি মাইনাস টেম্পারেচার ইনটু চেঞ্জ ইন এন্ট্রপি। ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস ইজ ইকুয়াল টু ডেল্টা জি। এখানে ডেল্টা জিটা হচ্ছে চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি, ডেল্টা এইচটা হচ্ছে চেঞ্জ ইন এনথালপি, ডেল্টা এসটা হচ্ছে চেঞ্জ ইন এন্ট্রপি। থ্যাংক ইউ স্যার। যে কোনো রিয়াকশন যদি স্পন্টেনিয়াস হতে হয়, স্পন্টেনিয়াস মানে যে রিয়াকশনটা, খুব মন দিয়ে শুনবে কিন্তু এটা, যে রিয়াকশনটা নিজের থেকে হবে, তোমার বাইরের থেকে যে রিয়াকশনটা হওয়ার জন্য কোনো এনার্জি দিতে হচ্ছে না। ঠিক আছে? তুমি যদি এখন তোমার বাড়িতে, এখন তো গরম পড়ে গেছে, বরফ রেখে দাও, সেটা জলে কি হয়ে যাবে? আস্তে আস্তে জলে রূপান্তরিত হয়ে যাবে। হ্যাঁ, ইট উইল বি ট্রান্সফর্মড ইনটু ওয়াটার, ইজ ইট নট? ঠিক আছে, তো তার জন্য কি তোমাকে কোনো এনার্জি দিতে হচ্ছে? তুমি এমনি যদি বরফটাকে রেখে দাও, এমনি জল হয়ে যাবে। দিস ইজ আ স্পন্টেনিয়াস প্রসেস। কিন্তু জলকে কি বরফ করা সম্ভব? আমাদের এখানে নরমাল টেম্পারেচারে না, তাহলে করতে গেলে কি করতে হবে? লো টেম্পারেচার দিতে হবে, মানে ফ্রিজে রাখতে হবে। সো ইউ হ্যাভ টু প্রোভাইড এনার্জি ফর দ্যাট। ফ্রিজটা তো এনার্জি দিয়েই চলছে নাকি? তাহলে স্পন্টেনিয়াস প্রসেস করার জন্য আমার কোনো আলাদা করে এনার্জি লাগছে না। ঠিক আছে?
স্পন্টেনিয়াস প্রসেস করার জন্য, কোনো স্পন্টেনিয়াস রিয়াকশন সেটা করার জন্য আমার কোনো আলাদা করে এনার্জি লাগছে না। মানে দিস ইজ নোন অ্যাজ আ এক্সারগনিক প্রসেস, মানে যে ধরনের প্রসেস হিট এনার্জি রিলিজ করছে। যে জৈব রাসায়নিক বিক্রিয়ায় হিট এনার্জি রিলিজ হয় সেটা হচ্ছে কি একটা স্পন্টেনিয়াস প্রসেস। ক্লিয়ার হচ্ছে? যেখানে তোমাকে এনার্জি দিতে হয় সেটা হচ্ছে নন স্পন্টেনিয়াস প্রসেস। যে জৈব রাসায়নিক বিক্রিয়ায় হিট এনার্জি রিলিজ হয় সেটা হচ্ছে একটা স্পন্টেনিয়াস প্রসেস। যেখানে তোমাকে হিট এনার্জি দিতে হয় সেটা হচ্ছে নন স্পন্টেনিয়াস প্রসেস। মাথায় থাকবে? তাহলে এক্সোথার্মিক রিঅ্যাকশন, এক্সোথার্মিক রিঅ্যাকশন মানে কে বলবে আমার এক্সোথার্মিক রিঅ্যাকশন মানে কি? তো যে রিঅ্যাকশনে হিট উৎপন্ন হয়, মানে বিক্রিয়া থেকে হিট পাওয়া যায়। যে রিঅ্যাকশনে বিক্রিয়ার থেকে হিট পাওয়া যায়, অ্যাবসলিউটলি ঠিক আছে। তাহলে যে রিঅ্যাকশনে বিক্রিয়ার থেকে হিট পাওয়া যায় সেই ধরনের রিঅ্যাকশন অলওয়েজ স্পন্টেনিয়াস। আর এন্ডোথার্মিক প্রসেস মানে যেখানে বিক্রিয়াটি সম্পন্ন হওয়ার জন্য হিট দিতে হয় সেই ধরনের রিঅ্যাকশন হচ্ছে নন স্পন্টেনিয়াস। এই ঠিক আছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। এর পরের জিনিসটা সব থেকে মন দিয়ে শোনো। যে কোনো স্পন্টেনিয়াস প্রসেসের জন্য ডেল্টা জি, দ্যাট ইজ চেঞ্জ ইন ফ্রি এনার্জি, ইজ অলওয়েজ নেগেটিভ। যে কোনো স্পন্টেনিয়াস প্রসেসের জন্য ডেল্টা জি, দ্যাট ইজ চেঞ্জ ইন ফ্রি এনার্জি, ইজ অলওয়েজ নেগেটিভ। সাহিল, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আর নন স্পন্টেনিয়াস প্রসেসের জন্য ডেল্টা জি হচ্ছে গিয়ে পজিটিভ। প্রসেসটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে তার জন্য ডেল্টা জি হচ্ছে 0। যে কোনো, আবার বলছি, স্পন্টেনিয়াস প্রসেসের জন্য ডেল্টা জি অলওয়েজ নেগেটিভ। যে কোনো নন স্পন্টেনিয়াস প্রসেসের জন্য ডেল্টা জি অলওয়েজ পজিটিভ। ঠিক আছে? যদি যে কোনো নন স্পন্টেনিয়াস প্রসেসের জন্য ডেল্টা জি অলওয়েজ পজিটিভ, যদি প্রসেসটি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে ডেল্টা জি হচ্ছে গিয়ে 0। তাহলে এইবার এই যে গ্লুকোজ অক্সিডেশন, এখানে মোটামুটি দেখা যাচ্ছে চেঞ্জ ইন ফ্রি এনার্জি হচ্ছে -685 কিলো ক্যালোরি। এখানে 0 ছিল গ্লুকোজ, এখান থেকে কমতে কমতে ফাইনালি যখন কমপ্লিট অক্সিডেশন হয়ে গেল অক্সালো অ্যাসিটেট এবং 6টা কার্বন ডাই অক্সাইডই রিলিজড হয়ে গেল, দেখা যাচ্ছে -685 কিলো ক্যালোরি এনার্জি রিলিজড হয়েছে। তাহলে গ্লুকোজ অক্সিডেশনটা একটা স্পন্টেনিয়াস প্রসেস না একটা নন স্পন্টেনিয়াস প্রসেস? স্পন্টেনিয়াস। শিওর তো? মনে থাকবে তো এটা সারা জীবন? ওকে, এইবারে তোমাকে যে ইকুয়েশনটা আমি বললাম ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস ইজ ইকুয়াল টু ডেল্টা জি বা জি ইজ ইকুয়াল টু এইচ মাইনাস টি এস, সেখান থেকে আমাকে একটু বলো যে ডেল্টা জি যদি নেগেটিভ হতে হয় তাহলে ডেল্টা এইচ বা ডেল্টা এস কে কিরকম হতে হবে? ডেল্টা জি নেগেটিভ হলে তবেই প্রসেসটা স্পন্টেনিয়াস হবে। তাহলে ডেল্টা এইচ বা ডেল্টা এস কে কিরকম হতে হবে? স্যার ডেল্টা জি তো তাহলে নেগেটিভ হতে হবে। হ্যাঁ, আর হচ্ছে এটা হচ্ছে টি ডেল্টা এস, তাহলে ডেল্টা এস টা যদি নেগেটিভ হয় তাহলে ওটা পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে স্যার ওইটাও হ্যাঁ, ওইটা পজিটিভ হলে এটা নেগেটিভ হবে। ওকে, তার মানে এনট্রপি পজিটিভ হতে হবে আর ডেল্টা এইচ কে কি হতে হবে, মানে চেঞ্জ ইন নেগেটিভ। এনথালপি নেগেটিভ। সো এখন থেকে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা বায়োএনার্জেটিক্স এর মাথায় ঢুকিয়ে রাখো। ফর আ প্রসেস টু বি স্পন্টেনিয়াস, স্পন্টেনিয়াস মানে কি? যে প্রসেসটা নিজের থেকে হচ্ছে, মানে বরফ থেকে জল হয়ে যাচ্ছে আমাদের টেম্পারেচারে। নন স্পন্টেনিয়াস মানে যদি জল থেকে বরফ করতে হয় আমাকে এনার্জি দিতে হবে।
এক্সোথার্মিক রিয়াকশন বা এক্সারগনিক রিয়াকশন যারা এনার্জি রিলিজ করে সেই ধরনের রিয়াকশন হচ্ছে স্পন্টেনিয়াস। এন্ডোথার্মিক রিয়াকশন বা এন্ডারগনিক রিয়াকশন যে ধরনের রিয়াকশনে এনার্জি আর কি পুল করা হয় সেই প্রসেসটা হচ্ছে গিয়ে নন স্পন্টেনিয়াস। ঠিক আছে, তাহলে 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 এইটা আমাদের মাথায় রাখতে হবে যে প্রসেসের জন্য যে প্রসেসে এনার্জি বাইরে থেকে দিতে হচ্ছে দ্যাটস নন স্পন্টেনিয়াস, যেটা এনার্জি রিলিজ হচ্ছে সেটা স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াস প্রসেসের সঙ্গে তিনটে বায়োএনার্জেটিক্স এর প্যারামিটার কিভাবে লিঙ্ক। ডেল্টা জিটা অলওয়েজ নেগেটিভ হতে হবে, দ্যাট ইজ দ্য ক্রাইটেরিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্লুকোজ অক্সিডেশন ইজ spontaneous because during the course of oxidation of glucose minus 685 kilocalorie, that is the delta G value, that is the free energy change. That is the free energy change মানে কি minus 685 কিলোক্যালোরি এনার্জি রিলিজড হয়েছে, যে এনার্জিটাকে কিন্তু তুমি কোনো ওয়ার্কে কনভার্ট করতে পারো। বলছিলাম না বিশৃঙ্খলা এনট্রপি ফেসবুক দেখার পরে যে এনার্জিটুকু বাকি থেকে যাচ্ছে সেইটাই হচ্ছে গিয়ে আমার আলটিমেটলি আমি পড়াশোনায় লাগাতে পারছি। সো দ্যাট ইজ দ্য ডেল্টা। মানে স্যার এনট্রপিটা টোটালি ওয়েস্ট ওটা? অবভিয়াসলি এনট্রপিটা টোটালি ওয়েস্ট। সিমিলারলি চেঞ্জ ইন যে আমি যদি দেখতে যাই যে ডেল্টা জি কে নেগেটিভ হওয়ার জন্য তাহলে কি হতে হবে, ডেল্টা এইচ কে নেগেটিভ হতে হবে। That is the change in enthalpy that should be negative, or the change in entropy that should be positive. এইবারে লাস্ট একটা কথা বলছি, মাথায় যদি ঢোকাতে পারো তো খুব ভালো, আর না পারলেও ইটস ওকে। প্রসেস দু রকমের হয়। যদি ডেল্টা জি নেগেটিভ হয়, the sole parameter to determine whether a reaction will be spontaneous or non-spontaneous, the sole parameter to determine whether a biochemical reaction will be spontaneous or non-spontaneous is negative delta G value. Now, if this negative delta G value is due to the negative delta H value, if this negative delta G value is due to the নেগেটিভ ডেল্টা এইচ ভ্যালু মানে চেঞ্জ ইন এনথালপিটা নেগেটিভ, সেই জন্য ডেল্টা জি নেগেটিভ হচ্ছে, দেন দিস কাইন্ড অফ বায়োকেমিক্যাল রিয়াকশন অর প্রসেস ইজ কল্ড আ এনথালপি ড্রিভেন প্রসেস। যদি ডেল্টা এইচ নেগেটিভ হওয়ার জন্য ডেল্টা জি নেগেটিভ হয় মানে ফ্রি এনার্জি চেঞ্জ নেগেটিভ হয়, সেই ধরনের বায়োকেমিক্যাল রিয়াকশন বা প্রসেসকে বলা হচ্ছে এনথালপি ড্রিভেন প্রসেস। সিমিলারলি ডেল্টা জি নেগেটিভ হওয়ার কারণ যদি ডেল্টা এস এর পজিটিভ হওয়া হয়, ওকে, মানে এনট্রপি খুব বেশি যার জন্য ডেল্টা জি নেগেটিভ হচ্ছে, বা চেঞ্জ ইন এনট্রপি খুব বেশি যার জন্য ডেল্টা জি দ্যাট ইজ দ্য ফ্রি এনার্জি চেঞ্জ সেটা নেগেটিভ হচ্ছে, সেই ধরনের প্রসেসকে বলা হয় গিয়ে হচ্ছে এনট্রপি ড্রিভেন প্রসেস। when the process is spontaneous due to positive value of delta S, then this kind of processes are known as entropy driven process. Okay, স্যার টার্ম দুটো একবার বলেন তো, এনথালপি কি বললেন স্যার প্রথমটা? enthalpy driven process, ড্রিভেন? হ্যাঁ ড্রিভেন ড্রাইভ থেকে ড্রিভেন, হ্যাঁ হ্যাঁ, এবং এনট্রপি ড্রিভেন ওটা হচ্ছে এনট্রপি ড্রিভেন প্রসেস। আচ্ছা, মাথায় থাকবে তো? খুব সোজা, এটা কিছু ডিফিকাল্ট না। এইবার ফাইনালি আমরা তো এইটা তো জেনেই ছিলাম আগে যে গ্লুকোজের থেকে কিন্তু আমার এনার্জি অনেক কম হচ্ছে এটিপি। এইবার এই রিয়াকশন গুলোকে একটু মন দিয়ে দেখো, এনার্জি চেঞ্জ হচ্ছে গ্লাইকোলাইসিসে, তারপর হচ্ছে গিয়ে পাইরুভেট প্রসেসিং এ, তারপর সাইট্রিক অ্যাসিড সাইকেলে। এই রিয়াকশন গুলো আমাকে দেখে বলো যে NADH বা FADH2 যা এনার্জি, এটিপির এনার্জি তার থেকে কম না বেশি? কম, অনেকটাই কম। দেখো একটা NADH এর জন্য এতটা এনার্জি চেঞ্জ হচ্ছে, একটা এটিপির জন্য মাত্র এইটুকু হচ্ছে। একটা FADH2 এর জন্য এতটা এনার্জি চেঞ্জ হচ্ছে, মানে এখানে দুটো এখানেও দুটো, কিন্তু একটা এটিপির জন্য মাত্র এইটুকু এনার্জি চেঞ্জ হচ্ছে।
তাহলে এখানে দুটো প্রশ্ন থেকে যাচ্ছে যে এই যে NADH বা FADH2 এর এনার্জি দেখা যাচ্ছে যে এটিপির থেকে অনেক বেশি, কিন্তু কি করে এইগুলো এনার্জি তৈরি করবে, কি করে এইগুলো এনার্জি তৈরি করবে? মানে ব্যাপারটা হচ্ছে আর কিছুই না যে তোমার কাছে সবকিছু বিক্রি টিক্রি করে তুমি যখন চলে আসছো তোমার কাছে কয়েক ধরনের জিনিস আছে। একটা কি না, একটা হচ্ছে গিয়ে তোমার কাছে টাকা আছে, নগদ টাকা আছে 10,000। একটা হচ্ছে গিয়ে তোমার কাছে যা ছিল সব বিক্রি করে দিয়ে যখন চলে আসছো, ঠিক আছে। একটা হচ্ছে তোমার কাছে 10 ভরি সোনার গয়না আছে। একটা হচ্ছে তোমার কাছে সে 50 রতি রূপোর গয়না আছে, ঠিক আছে। এই 10 ভরি সোনার গয়না হচ্ছে গিয়ে NADH, 50 রতি রূপোর গয়না হচ্ছে FADH2, আর 10,000 টাকা হচ্ছে গিয়ে এটিপি। এটিপি সবসময় টাকা, যেটা সব জায়গায় চলে। এটিপি যেহেতু সব জায়গায় চলে, ফলে এটিপি হচ্ছে টাকা। তো আলটিমেটলি তোমাকে যদি পুরোটাই টাকাটা অর্জন করতে হয়, তাহলে কি করতে হবে? সোনার গয়নাটাকে বিক্রি করতে হবে, রূপোর গয়নাটাকে বিক্রি করতে হবে, তবে তো হাতে নগদ টাকা পাবে। আলটিমেটলি যদি তোমার পুরোটাই নগদ টাকায় কনভার্ট করতে হয়, যেটা হচ্ছে আলটিমেটলি যদি তোমাকে পুরোটাকেই এটিপিতে কনভার্ট করতে হয়, তাহলে তোমাকে NADH মানে সোনার গয়না অ্যান্ড FADH2 মানে রূপোর গয়না, এই দুটোকে বিক্রি করতে হবে, তবে আমি নগদ টাকাটা পাবো। ক্লিয়ার তো? কোনো ডাউট আছে? সাহিল, ইজ ইট ক্লিয়ার? যে হ্যাঁ স্যার, এটা easy তো। গ্লাইকোলাইসিস পাইরুভেট সাইট্রিক অ্যাসিডের সাইকেলের শেষে আমার কাছে শুধু নগদ টাকা এটিপি তাও নয়, কিছু সোনার রূপোর গয়নাও আছে। তাহলে আমার যদি পুরোটাই জৈব রাসায়নিক বিক্রিয়ার জন্য এটিপি দরকার হয়, কারণ আমরা খাবার খাই, কোষ এটিপি খায়, এটা আমাদের মনে রাখতে হবে বায়োএনার্জেটিক্সে। তাহলে সোনার গয়না রূপোর গয়না, দ্যাট ইজ NADH FADH2, পুরোটাকেই আবার এটিপিতে কনভার্ট করতে হবে। সেইখানেই নীলাঞ্জনার এই প্রশ্নটা চলে আসে যে NAD প্লাসের সঙ্গে কি করে H প্লাস জয়েন করছে। সেটার উত্তর তো আমি অবশ্যই দেব। সেটা হচ্ছে যে NAD প্লাস ইজ বেসিক্যালি আ ইলেকট্রন ক্যারিয়ার। তাতে আগে দুটো ইলেকট্রন এসে বাইন্ড করছে, যার জন্য সেটা একটা নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে এবং তাতে H প্লাস বাইন্ড করছে। পরে তার আগে আজকের ক্লাসের লাস্ট যে জিনিসটা আমি তোমাদের একটু দেখতে চাই, বলবো, সেটা হচ্ছে যে পুরো যদি আমি তিনটে প্রসেসকে ধরি, সেটা হচ্ছে যে গ্লাইকোলাইসিস, পাইরুভেট প্রসেসিং মানে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, আর ক্রেব সাইকেল, আমাকে অ্যাপ্রক্সিমেটলি বলতে পারবে যে কোন প্রসেসে মোটামুটি কিরকম এনার্জি তৈরি হতো? কে বলবে গ্লাইকোলাইসিসে কতটা এনার্জি তৈরি হলো? অ্যাপ্রক্সিমেটলি জিজ্ঞেস করছি। স্যার গ্লাইকোলাইসিসে তৈরি হয়েছিল, এটিপি তৈরি হয়েছিল, না না, আর এইখান থেকে NADH দেখে বলো যে এই যে 600 পুরো তিনটে প্রসেস মিলিয়ে 685 কিলোজুল ফ্রি এনার্জি আমরা পাচ্ছি কাজ করার জন্য, তাহলে শুধু গ্লাইকোলাইসিসে আমরা কতটা ফ্রি এনার্জি পাচ্ছি বলো? স্যার এই 7 নম্বর যে এটিপি আছে ওইটা মনে গ্লাইকোলাইসিস মনে এই হচ্ছে, তো তাহলে এটা এইখানে 100। দেখো না, এইখানে এসে গ্লাইকোলাইসিস শেষ হয়ে গেল তো, তাহলে হ্যাঁ, এর করসপন্ডিং যদি দেখি মোটামুটি 120-30 100। এই অবধি পাচ্ছি আমরা গ্লাইকোলাইসিসে। তারপর পাইরুভেট প্রসেসিং হচ্ছে, সেটা হচ্ছে পাইরুভেট অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হচ্ছে, মানে এই জায়গায় এসে কনভার্ট হয়ে গেল। তাহলে আমি কতটা এনার্জি পেলাম পাইরুভেট প্রসেসিং এ? দ্যাট ইজ 200 কত অক্সিডেটিভ, সামথিং। না 200 ধরো 50, তার মধ্যে থেকে তো 120 গ্লাইকোলাইসিসে পেয়েছি, হ্যাঁ, তাহলে তাহলে মোটামুটি বাকিটা ওই 130 মতো পেলাম। এইবারে এই 250 থেকে 685 মানে 435 কিলো ক্যালোরি এনার্জি ফ্রি ওয়ার্ক করার জন্য, সেটা কিন্তু আমরা ক্রেব সাইকেলের সাহায্যে পাচ্ছি। বোঝা গেল? তাহলে এনার্জিটিক্যালি ক্রেব সাইকেল কিন্তু অনেক ইম্পর্টেন্ট কম্পেয়ার টু গ্লাইকোলাইসিস। ফলে ফ্যাট যেহেতু ডাইরেক্ট এই জায়গাটায় ঢুকছে, আবার বলছি, ফ্যাট ইন মেটাবলিজম যেহেতু ডাইরেক্ট এই জায়গাটায় ঢুকছে, ফলে ফ্যাট সক্ষম
মানে অ্যাসিটাইল কোয়ে হয়ে ডাইরেক্ট এই জায়গাটায় ঢুকছে, ফলে ফ্যাট মলিকিউলস সক্ষম অনেক বেশি এনার্জি তৈরি করতে। এই গ্রাফটা ফ্যাটের খুব বিটা অক্সিডেশন যখন হয় তখন ওটা অ্যাসিটাইল কোএনজাইম তৈরি করে না? অ্যাসিটাইল কোয়ে তৈরি করে, এক্স্যাক্টলি। হ্যাঁ সেটাই বলছি, তাহলে সেইটা তো এই জায়গায় ঢুকবে এবং এই প্রসেসগুলো অনেক বেশি এনার্জি তৈরি করবে। তাকে যদি এখানে ঢুকতে হতো তাহলে একটু কম হতো। মানে কাউকে যদি আমি যেটা বলেছিলাম যে কাউকে যদি আমি একটা দৌড়ে 100 মিটার এগিয়ে রাখি, তাহলে হাই চান্স আছে সে জিতে যাবে। সে যতই বাজে দৌড়ক, 100 মিটার অনেকটা গ্যাপ। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে ব্যাপার। লাস্ট, আজকে বেশি সময় বাকি নেই, আমি তোমাদের একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে এই যে আমরা বারবার বলছি অক্সিডেশন আর রিডাকশন, হোয়াট ইজ দ্যাট? সেটা হচ্ছে যে আমরা যদি অক্সিজেনের কনসেপ্টে ধরি, অক্সিডেশন হচ্ছে অ্যাডিশন অফ অক্সিজেন, বা হাইড্রোজেনের কনসেপ্টে ধরলে অক্সিডেশন হচ্ছে রিমুভাল অফ হাইড্রোজেন। সিমিলারলি রিডাকশন হচ্ছে গিয়ে অ্যাডিশন অফ হাইড্রোজেন বা রিমুভাল অফ অক্সিজেন। কিন্তু আমরা নেক্সট ক্লাসে ইন টার্মস অফ ইলেকট্রন বোঝার চেষ্টা করব যে অক্সিডেশন কি আর রিডাকশন কি। What is oxidation and what is reduction? In the next class, we will try to understand in terms of electrons. Okay, in terms of electrons, we will try to understand what is oxidation and what is reduction. So today we end here. কালকে 8:30 সময় at 8:30 we will again join. Okay, এটা বন্ধ করছেন? হ্যাঁ, স্যার কালকে কালকে ক্লাসটা করতে পারবো না আমি। ওকে, নো প্রবলেম, ভিডিও তো দিয়ে স্যার। দেবো। হ্যাঁ, বলো।